মহারানী ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করতে গেছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তাদের মধ্যে কথা বলবার জন্য, নিজেদের মধ্যে কমিউনিকেশন করবার জন্য মহারানী ভিক্টোরিয়া নিয়ে এসছেন একজন দোভাষী, যাতে উনি ইংলিশে কথা বলতে পারেন এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যখন বাংলায় কথা বলবেন সেটাকে ইন্টারপ্রিট করা সম্ভব হয়। কিন্তু অবাক হয়ে রানী দেখলেন যখন উনি কোনো প্রশ্ন করলেন তখন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর স্পষ্ট পরিষ্কার ইংলিশে তার উত্তর দিলেন। মহারানী ভিক্টোরিয়া এতটাই অবাক হয়েছিলেন যে পরে তিনি লিখেছিলেন, দ্য ব্রাহ্মণ স্পিক্স রিমার্কেবলি ওয়েল। মহারানী ভিক্টোরিয়াকে শুধু মুগ্ধ করা নয়, তার সাথে সাথে যে বিরাট বিজনেস সাম্রাজ্য গড়ে তুলেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার মূল মন্ত্রই ছিল কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল স্কিলস, বিহেভিয়ার। প্রত্যেকটা জিনিস আজকের বিজনেসম্যানদের যেগুলো জানা উচিত তার সব গুণগুলোই ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মধ্যে। আমরা দ্বারকানাথ ঠাকুরকে শুধুমাত্র চিনে রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা হিসাবে, কিন্তু যদি বলেন যে ভারতবর্ষের প্রথম ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি, তাহলে তার উত্তর কিন্তু কোনো টাটা বিড়লার নাম উঠবে না, আসবে একজন বাঙালির নাম, তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। চলুন আজ আমরা এমন একজন মহান বাঙালি বিজনেসম্যানের গল্প দিয়ে আমাদের এই গল্পযাত্রা শুরু করি। নমস্কার, আমি অভিজিৎ। আজ আপনাদের আমি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের না জানা অজানা কিছু তথ্য তুলে ধরব, যেটা শুনলে আপনাদের হয়তো ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে, যেটুকু আমি জেনেছি সেটুকু শেয়ার করব। দ্বারকানাথ ঠাকুর অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন এবং প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যদি ভারতবর্ষে ইংরেজদের কাছে পৌঁছতে হয় অথবা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হয়, বিদেশে নিজেদের ব্যবসার পরিধিকে ছড়িয়ে দিতে হয়, তাহলে ইংরাজি ভাষা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যখন বয়স 13 বছর বয়স, সেই সময় রামলোচন বাবুর মৃত্যু ঘটে। রামলোচন বাবু প্রথম থেকেই উইল করে দিয়ে যান দ্বারকানাথ বাবুকে এবং দ্বারকানাথের যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে ততক্ষণ পর্যন্ত মাতা অলকা সুন্দরী দেবীর তত্ত্বাবধানে তিনি মানুষ হতে থাকেন। 16 বছর বয়সেই তিনি সমস্ত দায়ভার গ্রহণ করে নেন। অলকা সুন্দরী দেবীও সেই সময় তাকে মায়ের মতন, গার্জিয়ানের মতন তাকে সম্পত্তি দেখাশোনার কাজে সাহায্য করেছিল। দ্বারকানাথ ঠাকুর প্রথমেই বুঝতে পেরেছিলেন যে তাকে যদি তার বিষয় সম্পত্তি সামলাতে হয় তাহলে ভারতবর্ষের রাজস্ব ব্যবস্থা এবং জমিদারি সংক্রান্ত সমস্ত আইন কানুন ভালো করে তাকে জানতে হবে। তার কারণ 1792 সালে কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়ে যান, তার হিসেবপত্র, আইনি জটিলতা এতটাই বেশি ছিল যে সেই সময়কার জমিদারেরা এই বিষয়ে খুব বেশি জানতেন না। ফলে কি হতো, মধ্যস্থতাকারী দালাল এবং মামলাবাজ প্রজারা একজোট হয়ে বহু জমিদারি হস্তান্তরিত হয়েছে, নিলাম হয়েছে। এটা দ্বারকানাথ ঠাকুর প্রথমেই বুঝতে পেরেছিলেন। সেই কারণে তিনি সেই সময়কার বিখ্যাত ব্যারিস্টার ফার্গুসন সাহেবের কাছ থেকে রাজস্ব সংক্রান্ত বিভিন্ন নথিপত্র, বিভিন্ন বিষয় তিনি আইন বিষয়, বিভিন্ন বিষয়ে তিনি জ্ঞান আহরণ করতে সক্ষম হয়েছিলেন। এখনকার দিনে বাঙালিদের মধ্যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর হয়ে উঠেছিলেন অদ্বিতীয় আইনজ্ঞ। তিনি রাজস্ব ব্যবস্থা এবং মামলা মোকদ্দমা সংক্রান্ত এবং দেশের আইন কানুন সংক্রান্ত বিষয় এতটাই সুগভীর পণ্ডিত্যের অধিকারী হয়েছিলেন যে সেই সময়কার বিভিন্ন রাজা মহারাজা তার কাছে মামলা মোকদ্দমার সময় আইনি পরামর্শ নিতে আসত। তাদের মধ্যে কাশিম বাজারের মহারাজা রয়েছেন, তাদের মধ্যে ত্রিপুরার মহারাজা রয়েছেন, রানী কাত্যায়নী দেবী ছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব। তিনি এতটাই বুদ্ধিমান ছিলেন যে তিনি তার অল্প বয়সে বিভিন্ন ধরনের ইনকাম স্ট্রিম জেনারেট করতে সক্ষম হয়েছিলেন। তাদের মধ্যে এই হাফ ওকালতি ছিল, যার থেকে তিনি মোটা ফিজ নিতেন। দ্বিতীয় ছিল তার সুবিপুল জমিদারির থেকে রাজস্ব বৃদ্ধি এবং তেজারতি কারবার, সুদের কারবার, এরকম বহু বিচিত্র ধরনের আয়ের পথের সন্ধান তিনি করতে সক্ষম হয়েছিলেন। শুনলে অবাক হবেন যে তার খরচ খরচা বাদ দিয়ে এরকমও শোনা যায় যে বছরে তিনি 50,000 টাকা জমাতে সক্ষম হয়েছিলেন। শুনলে হয়তো আপনারা আজকের পার্সপেক্টিভে বিচার করলে বিষয়টা অত্যন্ত মজাদার লাগবে যে মাত্র 50,000 টাকা, কিন্তু 1800 শতকের পার্সপেক্টিভে যদি আপনি বিচার করেন দেখবেন সেই 50,000 টাকা কিন্তু অ্যাকচুয়ালি কয়েক কোটি টাকার সমান হয়ে দাঁড়াবে। তাহলে বুঝুন
একজন মানুষ কতটা বুদ্ধিমান হলে যে বিভিন্ন ধরনের সোর্স থেকে যে রোজগার করা যায় তিনি সেটা জেনারেট করতে সক্ষম হয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি সেই সময় অত্যন্ত মিতব্যয়ী ছিলেন এবং যে টাকা তিনি জমাতে পেরেছিলেন এবং সেই টাকাকে তিনি বিভিন্ন খাতে ইনভেস্ট করতেন এবং সেখান থেকেও বহু অর্থের অধিকারী হয়েছিলেন দ্বারকানাথ ঠাকুর। তিনি স্পেশালি ইউরোপীয়, পার্সি এবং ভারতীয় বিভিন্ন ব্যবসায়ী এবং রাজকর্মচারীর সঙ্গে আলাপ পরিচয় জমাবার ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের যদি উন্নতি করার প্রয়োজন হয়, ভারতবর্ষের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের যদি প্রয়োজন হয়, তাহলে একমাত্র ইউরোপীয় সহযোগিতা ভারতবর্ষের মানুষের অত্যন্ত প্রয়োজন। সেই জন্য তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন। এইরকম একজন বৈচিত্র্যময় বিচিত্র মানুষের জীবন যে একটা ছোট ভিডিওতে শেষ করা সম্ভব নয়, সেটা বোঝা আপনার পক্ষেও সহজ, আমার পক্ষেও অত্যন্ত কঠিন হয়ে গেছে একটা ছোট ভিডিওতে এইরকম একজন বিচিত্র মানুষের গল্প কাহিনী শেষ করা। সেই জন্য নেক্সট ভিডিওতে আমি তার বিচিত্র কর্মকাণ্ড, বিচিত্র ব্যবসায়িক কর্মকাণ্ড এবং তার দাম্পত্য জীবনের বিভিন্ন খুঁটিনাটি ঘটনা নিয়ে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব।